সকাল থেকে আকাশটা কেমন মেঘ করে আছে। এই বর্ষাকাল এলেই আকাশের এই অবস্থা থাকে সারাদিন। কদিন ধরে তো জয়া দিদিকেও দেখি না। এই তো জয়াদি। আরে, তোমার তো আয়ু আছে বলতে হবে জয়া দিদি। আমি কেবল তোমার কথাই ভাবছিলাম। আমার কথা আবার ভাবার কি আছে শুনি? আরে, তুমি আমার প্রতিবেশী, তোমার আপদে বিপদে তো আমরাই আগে যাব। কদিন ধরে তোমাকে দেখছি না, তাই ভাবছিলাম। সে কথা আর বলিস না। আমার হাড়কিপ্টে শ্বশুর আছে না, তার জন্য কোথাও যে শান্তি আছে নাকি? দুদণ্ড চোখের আড়াল হলে রান্নাঘরে গিয়ে চাল ডালের হিসেব করে। হিসেবি হওয়া তো ভালো, এত করে বিপদ আপদ হলে পরে কাজে লাগবে। কাজে লাগবে না ছাই বলি আমাদের কি কম আছে নাকি? যেভাবে হিসেব করে খেতে হবে, বসে খেলেও আমাদের কিছু কমবে না। আমাদের কি আর তোদের মতো গরিবই হাল নাকি? তুমি তো আমাদের প্রতিবেশী দিদি, আমাদের সাথে এভাবে কথা বলা কি ঠিক? এত ঠিক বললে আমাকে শেখাতে আসিস না। কে বলেছে যেচে আমাদের সাথে আগ বাড়িয়ে সম্পর্ক করতে? আমরা পাশাপাশি দুই বাড়ির মানুষ, প্রতিবেশী হিসেবে তো তোমাদের আমাদের মিলেমিশে থাকা দরকার। এত মেলামেশার দরকার নেই বাপু আমার। আমাদের সাথে তোদের যায় নাকি যে এত মিলে চলবো? আমরা কিন্তু প্রতিবেশী হিসেবে তোমাদেরকে আপন মানুষের মতোই ভাবি। তুমি কেন এমন করো আমাদের সাথে, বুঝি না। এত বুঝে কাজ নেই তোর, এখন যা তো, নিজের কাজে যা। আমাকে আমার কাজ করতে দে। বুড়োটা বাড়ি আসার আগে লুচিগুলো ভেজে নি, না হলে এসে যদি দেখে ডুবো তেলে লুচি ভাজছি, তবে তেল নিয়ে ট্রাঙ্কে তালা মেরে রাখবে। মা, ও মা, তোমার রান্না কত দূর হলো? দাদু তো সে কখন ঘরে বসে জল খাবারের জন্য কথা শোনাচ্ছে। তো দাদু না পাড়ায় হাঁটতে বেরিয়েছিল, এর মধ্যে আবার চলেও এসেছে। হ্যাঁ, এসেই তো চা জল খাবারের জন্য আমাকে পাঠালো তোমার কাছে। তোমার রান্না কত দূর হলো মা? রান্নার খবর পরে নিবি, আগে তেলের শিশিটা এখানে রাখ, আর এই বড় ঢং ওইখানে লুকিয়ে রাখ। এ মা, তুমি আবার বড় তেলের ঢং বের করেছো? দাদু শুনলে এক্ষুনি দক্ষ যজ্ঞ বাজাবে। বেশি কথা না বলে যেটা বলছি সেটা আগে কর, না হলে তো দাদু এখানে চলে আসলে আবার কথা শোনাবে আমায়। এ বাড়ির একটা মানুষ যদি একটু কাজের হতো। ননিকে সেই কখন পাঠালাম আমার জল খাবারের জন্য, আরে এখনো এলি না কেন? এই যা, দাদু তো রান্নাঘরে চলে এসেছে। কি বৌমা, তেলের ড্রাম থেকে একটু একটু করে তেল নিয়ে তেলের শিশিতে ভরে রাখতে বলেছিলাম না তোমায়? তুমি তো দেখছি তেলের সাগর নিয়ে বসে আছো। এ বাবা, আসলে লুচিগুলো ভাবলাম ফুলকো করে ভাজি, তাই একটু তেল বেশি দিয়েছিলাম। তাই বলে এভাবে তেলের সাগরে লুচির স্নান করাবে? আর ময়দার পাত্র থেকে ময়দা পড়ে আছে কেন মেঝেতে? ময়দা নামাতে গিয়ে একটু মেঝেতে পড়েছে আর কি। আপনি ঘরে যান, আমি এক্ষুনি ননিকে দিয়ে আপনার জলখাবার পাঠিয়ে দিচ্ছি বাবা। হ্যাঁ, আমাকে পাঠিয়ে সংসারের সব জিনিসের এভাবে অপচয় করবে আমার চোখের আড়ালে, তাই না? আজকে থেকে তার হবে না। এবার থেকে রান্না করতে হলে আমার থেকে সব জিনিসপত্র মেপে মেপে আনবে। ঠিক আছে বাবা, আপনি যেমনটি বলবেন তেমনই হবে। এখন ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি আপনার জলখাবার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। আয় ননি দিদি ভাই, তুই আমার সঙ্গে আয়। হাতে করে তেলের বড় ডংটা আর ময়দার পাত্রটা নিয়ে আয় তো। এবার থেকে যা লাগবে আমার থেকে চেয়ে নেবে যত সব। এই বুড়োটা যে কবে পটল তুলবে, বুড়োটার জন্য আমি সংসার করে একটুও শান্তি পাই না। সারা দিন রাবণের গোষ্ঠীর জন্য রান্না করা, আর একটু পান থেকে চুন খসলে কথা শোনায় আমাকে। কি হয়েছে গিন্নি, একা একা গজগজ করছো কেন? খেতে এসেছো, চুপ করে খেয়ে যাও তো দেখি। খাবার ফেলে আমার মাথা খেও না আর তোমরা। যা বাবা, আমি আবার কি করলাম? মা রেগে আছে বাবা, এখন তুমি মাকে কিছু বলো না। সকাল দাদু রান্নাঘরে গিয়ে মাকে বকা দিয়েছে। বাবা আবার কি বললো তোমাকে? কি আর বলবে, তোমার বাবা কিপ্টেমিতে সারা গায়ের সবার থেকে জয়ী হবে। শুধু সারা গায়ে নয়, সারা দুনিয়ায় তিনি জয়ী হবেন। আবার শুরু করলো? আজকে আবার বাবা কি করেছে শুনি? সকালবেলা আমি লুচি ভাজতে ডুবো তেল কেন দিলাম, সেই নিয়ে সে কি তুলকালাম কাণ্ড। আবার বলে কি না, তেল আর ময়দা তার ঘরে সিন্দুক দিয়ে রাখবে, রান্নার সময় চেয়ে আনতে হবে তার থেকে। এমন নির্লজ্জের মতো হেসো না তো,
আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে একেবারে। কাল একটা পাকা আম কেটে সেটাকে 4 টুকরো করতে বলে। বাবা তো ঠিকই বলেছেন, বাড়িতে আমরা 4 জন আছি, তাই 4 টুকরো করতে বলেছে। তা করলেই তো ভালো হতো। আমার ভাগে কেবল আমের আটি জুটেছে, সেটাও আবার তিনি চেটে পুটে পরিষ্কার করে দিয়েছেন। ভালোই তো করেছে মা, এমনিতেও তুমি ওই আটি খেতে না, বাইরে গিয়ে ফেলে দিতে। তাই বলে এমন করবে? চা বানাতে গেলে একবার ব্যবহার করা চায়ের পাতি আমাকে দিয়ে 3-4 বার ব্যবহার করান। এসব নিয়ে লোকে আমাকে কথা শোনায়। বেশ বেশ, তবে তুমি বাইরে যেও না। এই বাড়িতে শান্তিতে থেকে একটু নিঃশ্বাস নেবার উপায় আছে নাকি যে সারাদিন বাড়িতে থাকবো? তোমার বাবার জন্য কেবল বাতাস খেয়ে বেঁচে থাকলেই হলো। আসতে বলো মা, দাদু শুনতে পেলে এই বাতাসও কিন্তু ভাগ করে দেবেন, তখন আর শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না। সকাল সকাল কি আমাকে কেউ 1 কাপ চাও দেবে না নাকি আজকে রে বাবা? সকাল থেকে পেটে একটু নিমের জলও পড়লো না। এই নিন বাবা আপনার চা, সাথে 2টো বিস্কুট দেবো? না না বৌমা, এখন বিস্কুট খেয়ে ফেললে আবার বাড়িতে কেউ এলে তাদের সামনে দেবে কি? আর হ্যাঁ, চায়ে চিনি কম দিয়েছো তো? জি বাবা, চায় চিনি দুধ সবই কম দিয়েছি, আপনার কথা মতোই চা বানিয়েছি আমি। তা বেশ ভালো করেছো। বৌদি, ও নানি, কোথায় গেলি তোরা সব? এ কি, তুই এখানে, তাও আবার ব্যাগ হাতে? তা কি ব্যাপার কি? বড্ড তোমাদের কথা মনে পড়ছিল বাবা, তাই চলে এলাম। এসেছিস ভালো কথা, তা আবার এত বড় ব্যাগ হাতে নিয়ে এসেছিস কেন? আর আমাদের কোনো খবর না দিয়েই চলে এসেছিস কেন? ও মা, বাবার বাড়িতে আসবো তার জন্য আবার আগাম বলে আসতে হবে নাকি আমার? হ্যাঁ, তোর বৌদিকে তো আমি মেপে চাল দিয়েছি দুপুরে রান্নার জন্য, এখন তুই খাবি কি শুনি? কেন বাবা, এখন আপনি আপনার চাল না হয় একটু বেশি দিয়ে দিন, আমি এখনো ভাত বসাইনি। না না, কোনো চাল বেশি দেওয়া দেওয়ি হবে না, যা দিয়েছি তাই রান্না করো, ওই ভাতেই সবাই ভাগ করে খেলে হয় যত সব। আচ্ছা, আর কিপটে বুড়ো, একে উচিত শিক্ষা না দিলে আর হচ্ছে না। কি ভাবছো এত বৌমা? এখন যাও যাও, তোমরা ঘরে যাও, দেখি শান্তিতে দুদণ্ড এই কাগজ পড়বো সেই উপায়ও নেই। চলো বৌদি, আমি না হয় বাবার ভাগের ভাত থেকে কিছুটা ভাত খেয়ে নেব। আহা, শখ কত আমার খাবারে ভাগ বসাবে? যা এখন আমার চোখের সামনে থেকে যা, যত সব। কি গো বৌদি, এই সকাল থেকে দেখছি চুপচাপ কাজ করে যাচ্ছ, আমি আসাতে তোমরা কেউ খুশি হওনি বুঝি? তোর বাবার বাড়িতে তুই এসেছিস, আমি অখুশি হবার কে বাপু? আর বেশি কথা বললে তোর বাবা না জানে আমার কথার উপরেও কার্পণ্য করে বসেন। বাবা আগাগোড়াই একটু এমন। আমি তো ভাবছি যে কারণে এসেছি সেটা বললে না জানি বাবা কি বলে বসে আমাকে। কি কারণে এসেছিস শুনি? বলবো বলবো, রাতের খাবারে সবাই খাবার টেবিলে আসো তখন বলবো। কই গো বাবা, গোপাল দা, কোথায় গেলে তোমরা? খাবে না নাকি তোমরা? তুইও বসে পড় কমলা, সবাইকে একসাথেই খাইয়ে দি। ঠিক আছে বৌদি। কি একটা কাজের জন্য এসেছিস বললি তখন? এখন তো তোর দাদা বাবা সবাই এখানে আছেন, এখন বল দেখি। ও হ্যাঁ, যে কাজের জন্য এসেছিস সেটা তো বলাই হলো না এখনো। আসলে কাজটা আমার বাবা আর দাদার সাথে। আমাদের সাথে তোর আবার কি কাজ শুনি? আসলে বাবা, তোমার জামাই তো নতুন ব্যবসা দিয়েছে জানোই, বেশ ভালোই চলছিল ব্যবসাটা, কিন্তু হঠাৎ করে মূলধনের অভাবে মুখ টুবড়ে পড়েছে। আমার কিছু টাকা লাগতো। কত টাকা লাগবে তোর? তুই চুপ থাক, কত টাকা লাগবে তোর? হ্যাঁ, আহা, যেন আবার রাজার ভান্ডার নিয়ে বসেছিস। টাকা লাগবে তো আমার কাছে এসেছিস কেন রে? তোমাদের থেকে টাকা চাইতে আমি আসিনি বাবা, আসলে আমি এসেছিলাম আমার ভাগের জমিটা যদি আমায় দিয়ে দিতে, তাহলে সেটা বেচে সেই টাকা ব্যবসায় লাগাতাম আর কি। কে তোরা এত বড় সাহস? তুই কিনা আমার জমিতে ভাগ বসাতে এসেছিস? বলি আমি কষ্ট করে জমি জমা করেছি এভাবে তোদের দান করবার জন্য নাকি? তোমার অবর্তমানে তো সব আমাদের 2 ভাই বোনেরই বাবা। এখন যেহেতু কমলার দরকার, তো কমলাকে ওর অংশটা দিয়ে দিলেই তো হয়। তোমাকে না বাবা চুপ থাকতে বললো, তুমি আবার একবার এ কথা কেন বলতে যাচ্ছ?
আমি বেঁচে থাকতে আমার থেকে একটা কানা করিও তোরা কেউ পাবি না। এখনই তোরা আমার মৃত্যুর অপেক্ষায় থাকিস। ছি 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 ছি, তোদের মতো কুলাঙ্গার সন্তান আমি জীবনেও দেখিনি। থাক বাবা, তুমি শুধু শুধু রাগ করো না। আমি কি এমন জিনিস চাইলাম? আমি তো কেবল আমার ভাগের সম্পত্তি চাইলাম। তোর খাবার সময় এত কথা আমার ভালো লাগে না। বৌমা, আমার খাবারটা আমার ঘরে পাঠিয়ে দাও। কমলা, একটু হাত চালিয়ে কর, তো দাদা আবার দোকানে যাবে। করছি বৌদি, আমি এদিকে ফুলকো করে লুচিগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। তুমি বরং সুজির হালুয়াটা বানিয়ে নাও। ডুবো তেলে লুচি ভাজিস না, বাবা এসে দেখলে আবার কুরুক্ষেত্র বাঁধাবে। বাবা কেমন কিপটে জানিস না? সে জানতে আর বাকি আছে নাকি? জয়াদি, ও জয়াদি, বাড়িতে আছো নাকি? দেখতেই তো পাচ্ছিস রান্না করছি, তা আবার এত কথা শুধনের কি আছে শুনি? আসলে এসেছিলাম একটা কথা বলতে তোমাদের। কি কথা শুনি? কাল তো আমার ছেলেটার গালে ভাত, তাই একটু ছোটখাটো ভাবে ভাত আর ঝোল মাংসের আয়োজন করতে চাইছি। করবি তো কর, আমাকে কেন এখানে বলতে এসেছিস শুনি? কি হয়েছে বৌমা? রান্নাঘর থেকে এত চেঁচামেচির আওয়াজ কিসের? আরে মালামা, কি হয়েছে? আসলে কাল আমার ছেলেটার গালে ভাত কাকামশাই, তাই আমি একটু ভাত আর মাংসের ঝোলের আয়োজন করব। সেই জন্য আপনাদের নিমন্ত্রণ করতে এলাম। ওইসব প্রতিবেশীর মাংসের ঝোল খেতে আমাদের বয়েই গেছে। তুমি চুপ থাকো বৌমা, তুই কোনো চিন্তা করিস না মালামা। আমি আর ননি দিদি ভাই কালকে দুপুরে তোদের বাড়ির মাংসের ঝোল খেতে যাবো। হ্যাঁ, শুনে খুব খুশি হলাম কাকা বাবু। আমি তাহলে এখন আসি, কাল চলে আসবেন কিন্তু। ওগো, তুমি সবার পাতে ভাত আর সবজি ডাল দিয়ে দাও। আমি বরং মাংস আর মাংসের ঝোল দিয়ে দিই সবার পাতে। কিন্তু হারান কাকা আর ননি তো এখনো এলো না। এই তো আমরা চলে এসেছি মালামা। হ্যাঁ, তোর ছেলের গালে ভাত আর আমরা আসবো না তা কি করে হয়? প্রতিবেশীর একটা দায়িত্ব আছে না? আর তোমার যা রান্নার হাত কাকিমা, বাড়িতে তো হিসেব করে তেল ঝাল দিয়ে রান্না হয়, সে মজা পাই না। তাই তোমার হাতে সুস্বাদু মাংসের ঝোল খেতে চলে এলাম। ভালো করেছিস মা, তোরা আসাতে আমি খুব খুশি হয়েছি। এখন হারান কাকার সাথে খেতে বসে পড়, আমি তোদের পাতে ভাত আর মাংসের ঝোল দিচ্ছি। প্রতিবেশীর হাতের যদি হয় ঝোল মাংস, তবে না এসে কি পারা যায়? সকাল থেকেই রান্নার গন্ধ ম করছে আমাদের সারা বাড়িতে। চল দিদি ভাই, তাড়াতাড়ি বসে পড়ি আমরা। আমারও খিদে পেট চোচো করছে, তাড়াতাড়ি আমাদের ঝোল মাংস খেতে দাও কাকিমা। এখনই দিচ্ছি মা, একটু সবুর কর। কই গো, ভাত আর সবজি ডাল দাও এখানে, আমি ঝোল মাংস দিচ্ছি। বাবা, ও বাবা, সেই যে কাল ওদের বাড়ি থেকে ঝোল মাংস খেয়ে এসে ঘুম দিলেন, এখনো তো ওঠার নাম নেই দেখছি। এদিকে সকাল থেকে জল খাবার বানিয়ে বসে আছি আমরা। ও বাবা, বাবা, দাদা, বৌদি, তোমরা সবাই এদিকে এসো। বাবা যে কোনো কথা কইছে না, কোনো সাড়া শব্দ নেই যে। কি হয়েছে কমলা, এভাবে চিৎকার করে উঠলি কেন? ওরে দাদা, বাবা যে আর নেই আমাদের মাঝে, বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে। সে কি বলছিস তুই কমলা? বাবা চলে গেছে মানে? আমি সকালে বাবাকে খেতে যাবার জন্য ডাকতে এসে দেখি বাবা মারা গেছেন। হায় 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 হায়, এ কি করলো ওপরওয়ালা আমাদের সাথে? আমাদেরকে যে এতিম করে দিলেন। মরেছে ভালোই হয়েছে, আপদ বিদে হয়েছে। আমাকে কি জ্বালানোটাই না জ্বালিয়েছে বুড়ো। এখন মরেছে, আমার হাড় জ্বালা কমবে এবার। বাবা, আমাদের ছেড়ে এভাবে যেতে পারেন না বাবা। কাল যে মানুষটা প্রতিবেশী ঝোল মাংস খেয়ে এলো পেট পুড়ে, আজ সে কি করে মারা গেল? ওরা আবার বাবার খাবারে কিছু মিশিয়ে দেয়নি তো? এই যে, একদম ঠিক ধরেছো, আমি এটাই বলতে চেয়েছিলাম। তাড়াতাড়ি পুলিশ ডাকো, তবেই এই সমাধান মিলবে। পুলিশ না বৌদি, আমার ভাসুর শঙ্কর দাদা আর মৃণালিনী বৌদিকে আনলেই সব সমস্যার সমাধান জানা যাবে। ওনারা গোয়েন্দা বিভাগে চাকরি করেন। বেশ, তবে তাই করা হোক। ওগো, তুমি কি বলো?
হ্যাঁ হ্যাঁ, তাই করো কমলা। যদি ওই প্রতিবেশীর ঝোল মাংস খেয়ে বাবার কিছু হয়, এটা জানা যায়, তবে ওদের কাউকে আমি ছাড়বো না। 14 শিকের ভাত খাইয়ে ছাড়বো সব বেটাকে। বিশ্বাস করো জয়া দিদি, আমি কাকাবাবুকে খাবারে বিষ মেশাইনি। বিষ মিশিয়ে আমার কি লাভ হবে বলো তো? চুপ থাক পোড়ামুখী। যখন থানার দারোগা এসে তোদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, তখন সুরসুর করে সব সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। সত্যি করে বল মালা, আমার বাবাকে ওই মাংসের ঝোলের সাথে কি মিশিয়ে খাইয়েছিস? আমি তোদের এত ভালো ভাবতাম, আর তোরা কিনা আমার বাবাকেই মেরে দিলি রে। বিশ্বাস করো দাদা, আমি তো প্রতিবেশী হিসেবে আমার ছেলের গালে ভাতের অনুষ্ঠানে কাকাবাবুকে ঝোল মাংসের নিমন্ত্রণ করেছিলাম কেবল। কে জানতো এমন এক দুর্ঘটনা ঘটবে। থাক বৌদি, ওকে আর কিছু বলার দরকার নেই। এই যে আমার ভাসুর আর মৃণালিনী দিদি চলে এসেছে, যা করার ওরাই করবে। ওদেরকে ধরে নিয়ে যান শঙ্কর দাদা, ওরা আমার শ্বশুর মশাইকে ঝোল মাংসের সাথে বিষ মিশিয়ে খাইয়েছে। কাউকে সামান্য সন্দেহের জন্য তা ধরা যায় না, তার বিরুদ্ধে সকল প্রমাণের ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা যাবে। বিশ্বাস করুন আপনারা, আমি কিছু করিনি। ঝোল মাংস তো অনেকেই খেয়েছে, কারোর তো কিচ্ছু হয়নি। এখন আপাতত আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না। সবাই এখন আমাদের চোখে সন্দেহের তালিকায় থাকবে। আমরা আগে ভালো মতো সব বুঝে নেব, তারপর প্রমাণ জোগাড় করব। তাহলে বোঝা যাবে কে হত্যাকারী। আমার বাবার খাবারে যে বিষ মেশালো, তাদেরকে তোমরা বড় শাস্তির ব্যবস্থা করে দেবে দাদা। তুমি চিন্তা করো না কমলা, আমরা যখন একবার এসে গেছি তখন এর সমাধান করেই যাব। এখন সবাই যার যার ঘরে যাও, আমরা প্রয়োজন মতো সবার সাথে দেখা করব। কি গো, সেই কাল থেকে তো আমরা এই রহস্য নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু কোনো তো সমাধান পেলাম না। তুমি কিছু পেলে গো? কেসটা বড্ড জটিল, বুঝলে গিন্নি। আশেপাশে খোঁজ খবর নিয়ে যা শুনলাম তাতে মালার পরিবার খুবই সজ্জন। আরে ওরা এই কাজ করতে পারে না, আর এর পেছনে ওদের কোনো স্বার্থ নেই। তবে কি এই বাড়ির কেউ এই কাজটা করেছে? আমিও এটাই সন্দেহ করেছি। শুধু এক জায়গাতেই জটলা পাকাচ্ছে। হারান বাবু প্রতিবেশীর বাড়ির ঝোল মাংস খেয়ে এসে ঘুমিয়েছেন, আর পরের দিন তাকে মৃত পাওয়া যায়। বাড়িতে তো উনি কিছুই খায়নি, যা খেয়ে এসেছে প্রতিবেশীর বাড়ি থেকেই খেয়ে এসেছে। এতে করে সন্দেহের আঙুল কেবল ওদের দিকেই ওঠে। সেই জন্যই তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আর মালার বাড়িতে আমি কালকে রাতে গিয়ে সবার সাথে কথা বলে এসেছি। কারোর কথায় সন্দেহজনক কিছু মনে হয়নি আমার। আসবো কাকু? আরে ননি যে, এসো মা এসো। মা তোমাদের জন্য জল খাবার পাঠিয়ে দিয়েছে, ডুবো তেলে ফুলকো লুচি আর সুজির হালুয়া। বাহ, ডুবো তেলে ফুলকো লুচি আমার খুব পছন্দের। কতদিন বাদে এই বাঙালিয়ানা খাবার খেলাম। শহরে ওসব খাবার খেয়ে আমার রুচি মরে যাওয়ার উপক্রম। এখন তো দাদু মরেছে বলে এইসব ডুবো তেলে ফুলকো লুচি পেয়েছো, না হলে দাদু বেঁচে থাকলে এই তেলের জন্য মাকে কি কথাই না শোনাতো। তোমার দাদু বুঝি খুব কিপটে ছিল? সে আর বলতে, সারাদিন মায়ের সাথে রাগারাগি করতো। পিসি কিছু টাকা চাইতে এসেছে বলে পিসিকেও কত কথাই শোনালো। ঠিক আছে, এখন তুমি যাও মা। আমি কিছুটা আঁচ করতে পেরেছি ব্যাপারটা গিন্নি। মনে হচ্ছে কালকের মধ্যেই আমরা আসল খুনিকে ধরতে পারবো। কিভাবে? চলো আমার সাথে। হারান বাবুর ঘরের খাটের পাশেই কিছু একটা দেখেছিলাম আমি, এখন গেলেই দেখা যাবে। কি রে কমলা, তুই না বললি তোর ভাসুর দুদিনেই খুনিকে বের করে ফেলবে? এত সময় লাগছে কেন তাহলে? ধরবে বৌদি, ধরবে। বললেই তো আর যাকে তাকে ধরা যায় না। উপযুক্ত প্রমাণ না হলে কি কাউকে দোষ দেওয়া যায়? কার নজর পড়লো আমাদের সংসারে তা কেবল ওপরওয়ালাই জানেন। আমাদের হাসি খুশি সংসারটা একেবারে উচ্ছন্নয় চলে গেল গো। কি ব্যাপার শঙ্কর, তোমার কাজ কত দূর? আমার যে আর ভালো লাগছে না এসব। আর আমি আগেই বলেছিলাম মালাদাই সবাইকে ধরে নিয়ে হাজতে ভরে দিতে। পিঠে বেতের বাড়ি পড়লে এমনিতেই সব সত্যি কথা বলে দেবে। হ্যাঁ, সে বলে দেবে, তবে যে এই কাজ করেছে বাড়িটা তার পিঠে পড়লেই কেবল সত্যটা বেরোবে। আমরা আসল খুনিকে ধরে ফেলেছি। কি বলছো কি দাদা, সত্যি? হ্যাঁ কমলা, সত্যি। আজ রাতেই আমরা খুনির পর্দা ফাঁস করে দেব। এখন কেবল রাতের পালা।
হারান কাকাবাবুর প্রতিবেশী ঝোল মাংস খেয়ে মরেনি। বাড়ি আসার পরে রাতে তিনি অন্য কিছু খেয়েছেন। বাবা বাড়ি এসে কি খেয়েছেন? আর কেই বা খাবারে বিষ মেশালো? কিভাবে ধরবে তোমরা খুনিকে? খুনি খুব চালাক, মনে হয় না এত সহজে ধরা দেবে। কিন্তু খুনি হারান বাবুকে যে জিনিস খাইয়ে মেরেছে তার প্রমাণ মিলেছে। আমরা বেঁচে থাকলে আজকে রাতেই সব পরিষ্কার হয়ে যাবে। কেন দাদা, তোমাদের মৃত্যু ঝুঁকি আছে নাকি? সে তো আছেই। খুনি যদি আমাদের মাঝের কেউ হয় তবে সে আমাদের থেকে প্রতিশোধ নেবার চেষ্টা তো করবেই। হারান বাবুর ঘরেই আমরা প্রমাণ পেয়েছি। আচ্ছা, সে পরে দেখা যাবে। সবাই রাতের খাবার খেতে এসো, পরে আবার বসলেই হবে। এখন সবাই খেতে এসো দেখি। সবাইকে তো বলে দিলাম যে প্রমাণ মিলেছে, কিন্তু এদের মাঝে কেউ তো খুনি হলে আমাদের উপরে আক্রমণ করবে। আরে, আমিও সেটাই চাই গিন্নি। খুনি কেবল এই ভুলটা করে বসুক, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। এখানে দুধের গ্লাসটা কে রাখলো? বাহ, রাতের বেলায় খাবার পরে এক গ্লাস দুধ খেলে ভালো ঘুম হবে। দাঁড়াও, কি করছো কি তুমি? এটা তো খুনির কোনো ফাঁদও হতে পারে, তাই না? আরে তাই তো। তাহলে এক কাজ করো, এই দুধটা ফেলে দিয়ে আমি গলা ধরে ছটফট করব, আর তুমি দরজার আড়ালে লুকিয়ে পড়বে। হ্যাঁ, খুনি ঠিকই ওত পেতে আছে আশেপাশে। চলো তবে তাই করা যাক। হায় 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 হায়, আমি এ কি খেয়ে ফেললাম? আমার গলা বুক জ্বলে যাচ্ছে। খুব এসেছিলে আমাকে ধরতে, তাই না? এবার নিচে মরো। বুড়োটা আমার হাড় জ্বালিয়ে মেরেছে, আর মরে গিয়েও আমাকে জেলে যাবার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, এবারে কিভাবে প্রমাণ করবে? হ্যাঁ, আমি তো সব দেখে আর শুনে নিয়েছি। সেটাই কি যথেষ্ট প্রমাণের নয়? মানে তুমি এখানে এলে কিভাবে? আমরা সবাই আগে থেকেই জেনে গিয়েছি বৌদি। রাতে খাবার পরে একমাত্র তুমিই যেতে বাবার ঘরে দুধ দিয়ে আসতে। শঙ্কর যখন বলল প্রতিবেশীর ঝোল মাংসে কিছু হয়নি, বাবা বাড়িতে এসে কিছু খেয়েছে, তখনই আমার সন্দেহ হয়েছে। কারণ রাতে বাবা দুধ ছাড়া কিচ্ছু খায় না। তাই ছোট্ট করে তোমার জন্য একটা ফাঁদ পাততে হলো আমাদের, আর সেই ফাঁদে তুমি পা দিলে। আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তো সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিলাম, কি না করেছি এই সংসারের জন্য। তারপরেও বাবা দিনরাত আমায় কথা শোনাতেন। আর সেজন্য তুমি দাদুকে মেরে ফেললে মা। এখন আমায় কে আদর করবে দাদুর মতো? তাই বলে তুমি বাবাকে মেরে ফেলবে আর দোষ দিয়েছো বেচারি প্রতিবেশী মালার উপরে? মালা কোথায়? ওর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। মালা আর তার স্বামীকে আমরা থানায় পাঠিয়েছি পুলিশ আনার জন্য। প্রতিবেশী ঝোল মাংসের দোষ হয়েছে, তাই এই কাজ প্রতিবেশীর হাতেই করাতে চাই আমরা। আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।